Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। আপনারা শুনছেন কাহানি। গল্পপ্রেমী পাঠক পাঠিকাদের জন্য নির্ঝরের স্বপ্ন প্রযোজিত কাহিনী গল্প পাঠের অনুষ্ঠানে চিরকালীন ও সমকালীন সাহিত্যিকদের গল্পে আপনাদের স্বাগত। গল্প আপনাদের ভালো লাগলে বন্ধুরা অনেক অনেক লাইক, শেয়ার, কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতো একজন শ্রোতার সাথে আমাদের সাহিত্যের বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ করে দিন। আপনার কাছে স্বরচিত গল্প যদি থাকে আমাদের 7980460032 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান এবং আমরা তা প্রকাশ করার সুযোগ পেয়ে সমৃদ্ধ হতে পারি। আজকের গল্প 4 নম্বর কেবিন। রচনা ডক্টর পার্থ চট্টোপাধ্যায়। এই গল্পের বিভিন্ন চরিত্রে যারা কণ্ঠদান করেছেন তারা হলেন অরূপ, সঞ্জয়, সুদীপ্ত এবং সুমিতা। গল্পের সম্পাদনা অরূপ দাস, মিউজিক এবং স্পেশাল এফেক্টস নিলয় ঘোষ। শুরু করছি আজকের গল্প 4 নম্বর কেবিন। ডাক্তার সত্যব্রত চৌধুরীর মৃত্যুর পর দোতলার 4 নম্বর কেবিনটা তালাবন্ধই পড়েছিল। 1 বছর আগে এই কেবিনের সিলিংয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিলেন ডক্টর চৌধুরী। ডাক্তার চৌধুরীর স্ত্রী বীণা চৌধুরীও ডাক্তার। আজ থেকে প্রায় 5 বছর আগে হাসপাতালের চাকরি ছেড়ে কলকাতার উপকণ্ঠে উপশম নার্সিংহোমটি তৈরি করেছিলেন ডাক্তার চৌধুরী ও তার স্ত্রী বীণা চৌধুরী। নার্সিংহোমটি চালানোর পিছনে মুনাফা অর্জন করা তার উদ্দেশ্য ছিল না। আমি বারিন সরকার এই নার্সিংহোমের গোড়া থেকেই আছি। সারা জীবন সরকারি হাসপাতালে কাজ করে এসেছি। WBCS দিয়ে বছর 10 জেলায় ছিলাম। তারপর থেকে বাকি জীবনটা কলকাতার বিভিন্ন হাসপাতালে সেক্রেটারি ছিলাম। কলকাতা মেডিকেল কলেজে থাকার সময় ডাক্তার চৌধুরীর সঙ্গে আলাপ হয়। তখন তিনি তরুণ অধ্যাপক। যেমন সুদর্শন চেহারা তেমনি অমায়িক ব্যবহার। আর ওঁর স্ত্রী বীণা চৌধুরীও চিকিৎসা শাস্ত্রের মেধাবী ছাত্রী। ওদের বিয়েতেও আমি গিয়েছিলাম। তারপর কর্মসূত্রে আমি কয়েকটি হাসপাতালে বদলি হয়েছি। ডাক্তার চৌধুরীও ওপরওয়ালাদের কোপে পড়ে উত্তরবঙ্গে বদলি হয়েছিলেন। তাঁর স্ত্রীকে বদলি করা হয় বাঁকুড়ায়। ছেলেমেয়েরা কলকাতায় পড়ছে। ওদের তখন খুবই খারাপ সময়। ওদের 2 ছেলে মেয়েকে সেই সময় হস্টেলে ভর্তি করে আমিই তাদের লোকাল গার্জেন হয়ে দেখাশোনা করতাম। উত্তরবঙ্গ থেকে ফিরে ডাক্তার চৌধুরী কলকাতার একটি সরকারি হাসপাতালে অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে আসেন। ওর স্ত্রীও আবার কলকাতায় বদলি হন। ছেলে মেয়েদের অসুবিধের কথা ভেবে তিনি সরকারি চাকরি ছেড়ে দক্ষিণ কলকাতার এক বিখ্যাত নার্সিংহোমের সঙ্গে যুক্ত হয়ে যান। ওখানে কাজ করতে করতেই তাঁর মাথায় নিজেদের একটি নার্সিংহোম তৈরি করার পরিকল্পনা আসে। ডাক্তার চৌধুরীর এই ব্যাপারে প্রথমে খুব আপত্তি ছিল। তিনি ছাত্র পড়ানো আর গবেষণা এই 2টি কাজের মধ্যেই নিজেকে যুক্ত রাখার চেষ্টা করেছিলেন। মেডিকেল কলেজে থাকার সময় তিনি মেডিসিনে একটি গবেষণা শুরু করেন। গবেষণাটি হল ডায়াবেটিস রোগীদের জন্য ভারতীয় ভেষজের সহায়তায় এমন একটি ইনজেকশন আবিষ্কার করা যার কয়েকটি কোর্স নেওয়ার পর রোগীর প্যানক্রিয়াসের কাজ স্বাভাবিক সুস্থ লোকের মতোই হয়ে যাবে। এ ব্যাপারে পরবর্তীকালে
বিশিষ্ট কবিরাজ কৃষ্ণানন্দ গুপ্ত তাকে সাহায্য করেছিলেন। ডায়াবেটিস রোগীদের ইনসুলিন দিয়ে চিকিৎসা করা হয়, তাতে সাময়িকভাবে রক্তে চিনির পরিমাণ কমে যায়, তাই এই ইনসুলিন ইনজেকশন নিয়মিত নিতে হয়। কিন্তু ডাক্তার চৌধুরীর ডায়াবেটিন ইনজেকশন চিরদিনের মতো ডায়াবেটিস রোগ নির্মূল করে দেওয়ার প্রতিশ্রুতি এনে দিয়েছিল। এতে তিনি যদি সফল হতেন তাহলে বিশ্বের মধ্যে তিনিই হতেন অগ্রণী, কারণ বিশ্বের 2-3% লোক ডায়াবেটিসে ভোগে, অথচ তাদের জন্য আজও কোনো ওষুধ আবিষ্কার হয়নি। কিন্তু তার 2-3টি পেপার প্রকাশিত হওয়ার পর তার বস, যিনি নাকি ডাক্তার চৌধুরীরই মাস্টারমশাই ছিলেন, তাকে পাগল প্রতিপন্ন করেন। শুধু তাই নয়, তিনি ওপরতলায় কলকাঠি নাড়েন এবং তাদের বোঝান সত্যব্রতর মাথা খারাপ হয়ে গেছে, সে অসংলগ্ন কথা বলে, গবেষণার নামে সরকারি অর্থের অপচয় করছে, অন্যদের কাজে ডিস্টার্ব করছে, এমনকি ছাত্রছাত্রীদের থেকেও কমপ্লেন এসেছে। অতএব তাকে বদলি করে দেওয়া হোক। মেডিসিনের মতো গুরুত্বপূর্ণ বিষয় অমন একটা আধপাগলা মানুষকে দিয়ে আর যাই হোক পড়াতে দেওয়া যায় না। ডাক্তার চৌধুরীর পেপারগুলিও অবৈজ্ঞানিক বলে প্রতিপন্ন করা হয়। কয়েকজন প্রখ্যাত চিকিৎসক জার্নালের সম্পাদককে কড়া ভাষায় চিঠি লেখেন যে আয়ুর্বেদের সঙ্গে আধুনিক মেডিসিনকে মেশানোর কে অধিকার দিল ডাক্তার চৌধুরীকে, আর কেনই বা এসব অবৈজ্ঞানিক কথা ছাপা হলো সায়েন্টিফিক জার্নালে। এরপর প্রায় 10 বছর ডাক্তার চৌধুরীর জীবন বিপর্যয়ের মধ্যে কাটে। 10 বছর পরে তিনি যখন ফিরে এলেন কলকাতায়, তখন তিনি যেন সত্যি সত্যিই ভারসাম্য হারিয়ে ফেলেছেন। একটা কথা শুরু করলে আর শেষ করতে চান না, বলেই যাচ্ছেন। চেহারাটাও খুব ফুলে গেছে, অমন সুন্দর চুল ছিল, বেশ পাতলা হয়ে এসেছে। আমাকে তিনি বললেন, বারিনবাবু, হ্যাঁ বলুন। আপনি রিটায়ার করছেন কবে? আর 1 বছর আছে স্যার। আচ্ছা, ওই রিটায়ার করে কিছু করবেন ঠিক করেছেন? আপনার তো দেখছি শরীর স্বাস্থ্য ঠিকই আছে। ইউ লুক ভেরি ইয়ং। হ্যাঁ স্যার, তা আছে। আমি তাপস চট্টোপাধ্যায়ের কাছে নিয়মিত যোগব্যায়াম করি তো। তাই নাকি? হ্যাঁ, এখনো আপনাদের আশীর্বাদে কোনো অসুখ বিসুখ হয়নি। তাহলে আপনাকে বলি বারিনবাবু, আরিয়াদহের কাছে আমি 6 কাঠা জমি কিনে রেখেছি। আমার 50 বছর বয়স হয়ে গেল, ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়ে নেব। পেনশন যা পাবো তাতে 2 ছেলের পড়ার খরচ চলে যাবে। বিনা তার সমস্ত গয়না বিক্রি করে আমার দেশের বাড়ি জমি এই বিক্রি করে লাখ 12-14 টাকা পাবে। ওই টাকায় আমি একটা নার্সিংহোম তৈরি করব ভেবেছি। স্যার, আপনি শেষ পর্যন্ত নার্সিংহোম চালাবেন? হ্যাঁ, নার্সিংহোমের সঙ্গে সঙ্গে চলবে আমার ন্যাশনাল ডায়াবেটিক ল্যাবরেটরির কাজ। গত 10 বছরে বিজ্ঞান অনেকখানি এগিয়ে গেছে। এ ব্যাপারে গ্রেট ব্রিটেন ও জার্মানির কয়েকজন চিকিৎসা বিজ্ঞানীর সঙ্গে আমার আলাপ হয়েছে। তারা আমার সঙ্গে কোলাবোরেট করতে রাজি হয়েছেন, কিন্তু গবেষণার জন্য টাকার দরকার, প্রচুর প্রচুর টাকা। এই টাকা আমায় কে দেবে? তাই নার্সিংহোম থেকে টাকা আমায় তুলতেই হবে। তবে এই নার্সিংহোমে গরিব রোগীদেরও বিনা পয়সায় চিকিৎসার জন্য কিন্তু কিছু বেড থাকবে। আপনারা আমায় গবেষক অধ্যাপক বলেই জানেন, কিন্তু মেডিসিনের চিকিৎসার ব্যাপারেও আমার আত্মবিশ্বাস আছে। আমি ফাইনাল MBBS এ ফার্স্ট হয়েছিলাম মেডিসিনের পেপারে। বাবা তো বিলে যেতে দিলেন না, তাই MRCPও করতে পারলাম না। কিন্তু আমি নিজে চিকিৎসা করে দেখিয়ে দিতে চাই আমি একজন ভালো ফিজিশিয়ান। আমি রাজি হয়ে গেলাম তার প্রস্তাবে। ভেবেছিলাম রিটায়ারের পর দেশের বাড়িতে গিয়ে চাষবাস করে বাকি জীবনটা কাটিয়ে দেব, কিন্তু মানুষ ভাবে এক আর হয় এক। উপশম নার্সিংহোমের সঙ্গে একেবারে জড়িয়ে গেলাম। নার্সিংহোম যখন শেষ হওয়ার মুখে,
তখন দেখা গেল যে টাকার বাজেট করা হয়েছিল সেই টাকা আরও বেড়ে গেছে, প্রায় 8 লাখ টাকার ঘাটতি পড়ে যাচ্ছে। এদিকে যথা সর্বস্ব খরচ করে ফেলেছেন ডক্টর চৌধুরী। এখন যদি নার্সিংহোম চালু না হয়, এইভাবেই যদি অর্ধসমাপ্ত অবস্থায় বন্ধ হয়ে যায় কাজ, তাহলে সর্বনাশ। এই অবস্থায় নিরুপায় হয়ে ডাক্তার চৌধুরী একজন পার্টনার জোগাড় করলেন, ডাক্তার অরিন্দম সেন। ইনি কয়েকটি বেসরকারি হাসপাতালের সঙ্গে আছেন। বীণা চৌধুরীর সঙ্গে একসাথে পড়তেন, ডাক্তার হিসেবেও খুব পসার, প্রচুর টাকার মালিক, বছরে 2-3 বার বিদেশে যান। আমি জানি অরিন্দম সেন লোকটি সুবিধের নয়, কিন্তু একটি বিপন্ন পরিবারকে যিনি সাহায্য করতে এগিয়ে এসেছেন, তার বিরুদ্ধে কিছু বলা নৈতিক দিক থেকে সমীচীন নয়। তাছাড়া অরিন্দম সেন তো ওদের অপরিচিত নন, ছাত্র জীবনের বন্ধু। যা ভালো মনে করবেন ওঁরাই করবেন। যাই হোক, অরিন্দম উপশমের পার্টনার হয়ে বসলেন। মোট 3 জন পার্টনার, ডাক্তার সত্যব্রত চৌধুরী, ডাক্তার বীণা চৌধুরী আর ডাক্তার অরিন্দম সেন। তবে নার্সিংহোম সংলগ্ন ল্যাবরেটরিটি ডাক্তার সত্যব্রত চৌধুরীর নামেই রইল। খুব সুন্দর অনুষ্ঠান করে উপশমের উদ্বোধন হলো। কাগজে বিজ্ঞাপনও দেওয়া হয়েছিল। তাতে বলা হয়েছিল নিম্ন মধ্যবিত্তদের জন্যই এই নার্সিংহোমটি করা হয়েছে। বাজারে এই মানের যেসব নার্সিংহোম আছে তাদের তুলনায় আমাদের চার্জ প্রায় অর্ধেক। তবে এই সুযোগ সীমাবদ্ধ থাকবে শুধু আমাদের হেলথ কার্ড যাদের কাছে থাকবে তাদের। ডাক্তার বীণা চৌধুরী তার নার্সিংহোমের কাজ ছেড়ে এখানে পুরোপুরি যোগ দিলেন। অরিন্দম সেন সপ্তাহে 2 দিন আসতেন, আর গবেষণা ও চিকিৎসার কাজে পুরো মন প্রাণ ঢেলে দিলেন ডাক্তার চৌধুরী। সত্যিই তিনি নিজেকে ধন্বন্তরী প্রমাণ করলেন। যেসব দুরারোগ্য রোগ কেউ ভালো করতে পারেনি, সবাই জবাব দিয়ে দিয়েছে। দেখতাম তার হাতে পড়ে সবাই ভালো হয়ে যাচ্ছে। 1 বছরের মধ্যে তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল। প্রখ্যাত এক চিকিৎসকের মতো তিনি একটি বিশেষ ক্ষমতা অর্জন করেছিলেন। সেটি হলো তিনি নাড়ি দেখেই যে কোনো রোগ লক্ষণ বলে দিতে পারতেন। কিন্তু রোগীর ভিড়ে ভাটা পড়ল গবেষণার কাজে। হঠাৎ একদিন এক ডায়াবেটিস রোগী ভর্তি হলো তার হাসপাতালে। প্রায় 400-র ওপরে ব্লাড সুগার, ইনসুলিন দিয়েও উপকার হচ্ছে না, কিডনি ফেল করছে, ডায়ালিসিস দিয়েও রোগীকে বাঁচানো গেল না। সেই রাত্রিরে আমি দেখেছিলাম ডাক্তার চৌধুরী হাউ হাউ করে কাঁদছেন। বাবু স্যার, এই রোগীদের বাঁচাবার জন্যই আমি গবেষণার কাজ করেছিলাম, কিন্তু গত 1 বছর ধরে আমি গবেষণা করার জন্য একদম সময় পেলাম না। স্যার কাঁদবেন না স্যার। অথচ গবেষণার জন্যই আমি এই নার্সিং হোম করেছিলাম বাড়ির বাবু। স্যার, আপনি কাল থেকেই আবার গবেষণা শুরু করুন। মেডিসিনের জন্য ডাক্তার পাকড়াশি তো এখন 2 দিন করে সপ্তাহে আসছেন। আমি নয় তাকে রোজ আসতে বলবো। নার্সিংহোম এখন পপুলার হয়ে গেছে, রোগীর অভাব হবে না। আর তেমন জটিল রোগী হলে তো আপনি আছেনই। আপনি আবার শুরু করুন স্যার, আমরা আছি আপনার সাথে। ঠিক আছে, আপনি কবিরাজ কৃষ্ণানন্দ বাবুকে খবর দিন। আমাকে উনি কিছু গাছগাছরা জোগাড় করে দেবেন বলেছিলেন। পরদিন থেকে ডক্টর চৌধুরী তার গবেষণায় ডুবে গেলেন। কিন্তু কিছুদিনের মধ্যে নার্সিংহোমের রোগী কমে আসতে লাগলো, কারণ মুখে মুখে রটে গেল ডাক্তার চৌধুরী আর রোগী দেখছেন না। এই নিয়ে ডাক্তার চৌধুরীর সঙ্গে ডাক্তার সেনের খুব কথা কাটাকাটি হয়ে গেল একদিন। সত্য তুমি যদি নার্সিং হোমের
এই রকম যদি ভবিষ্যৎটাকে তুমি নষ্ট করে দাও। তুমি শোনো আমার কথা। তুমি আগে আমার কথাটা শোনো। আরে তুমি যদি এইভাবে নার্সিং হোমের ভবিষ্যৎ নষ্ট করে তোমার ওই পাগলামি গবেষণা নিয়ে মেতে থাকো না, না না, তাহলে কিন্তু আমার পার্টনারশিপ তুলে নিয়ে আমি চলে যাব। তুমি বুঝতে পারছো? আমি এখানে দুটো পয়সার জন্য এসেছি। জানি আমি। ঠিক আছে, গবেষণার নামে টাকা জলে দিতে নয়। অরিন্দম, তুমি আমাকে কিছুদিন সময় দাও। না 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 না, শোনো, আমি আমার গবেষণার ফাইনাল স্টেজে পৌঁছে গেছি। আমাকে রয়্যাল কলেজ অফ মেডিসিন পেপার পড়ার জন্য ডেকেছে। তুমি জানো, পৃথিবীতে যা পারেনি কেউ, আমি তাই পারতে চলেছি। এই ডায়াবেটিস চিকিৎসা রাজ্যে যুগান্তর ঘটাতে চলেছে। দেখো অরিন্দম, এই খাঁচার ইঁদুরগুলোকে দেখো। ইঁদুরগুলোকে আমি প্যানক্রিয়াস দিয়ে কৃত্রিম ভাবে অকেজো করে দিয়েছি। জানো এদের ব্লাড সুগার খুব হাই, এদের দৃষ্টিশক্তি আচ্ছন্ন হয়ে আসছে, সব সময় জিম মেরে আছে। ঠিক মানুষ এই রোগে আক্রান্ত হলে যেমন হয় তেমনই এদের মধ্যে 5টিকে আমি ডায়াবেটিস ইনজেকশন দিয়েছি। দেখো তাদের আমি ওই পাশের খাঁচায় রেখেছি। দেখো এরা কেমন সতেজ ভাবে ছোটাছুটি করছে। আচ্ছা, এর মানে কি? এর মানে আমার ইনজেকশন সাকসেসফুল। তবে ফুল প্রুভ হওয়ার জন্য আমাকে আরো পরীক্ষা করতে হবে। আমাকে প্লিজ, আমাকে আর 6টা মাস সময় দাও প্লিজ। অরিন্দম সেন ধীরে ধীরে ওখান থেকে সরে গেলেন। বীণাকে ডেকে বললেন, বীণা, দেখো সত্যর মাথা সম্পূর্ণ খারাপ হয়ে গেছে। আমি চিকিৎসক হয়ে বলছি, ওর মাথাটা সম্পূর্ণভাবে খারাপ হয়ে গেছে। ওকে সাইকিয়াট্রিক দেখানোর ব্যবস্থা করো। কি বলছো? আর আমি কাল থেকে তোমাদের নার্সিং হোমে আসছি না। কি? এটা এখন একটা মেন্টাল অ্যাসাইলেম হয়ে উঠেছে। সে কি, আমাদের এই অবস্থায় রেখে তুমি চলে যাবে? কি করব বলো? তোমাদের নার্সিং হোম তোমরাই চালাও। তোমারও তো। আমার টাকাগুলো ফেরত দিয়ে দাও, না হলে আমি মামলা করতে বাধ্য হব। কোথা থেকে কি হয়ে গেল? পরদিন সকালে উঠে ডাক্তার চৌধুরী দেখলেন তার ল্যাবরেটরির দরজা খোলা। ইঁদুরের খাঁচা কেউ খুলে দিয়েছে। অনেক ইঁদুর মরে পড়ে আছে এদিক ওদিক, কিছু পালিয়েও গেছে। ল্যাবরেটরির যন্ত্রপাতি সব ভাঙা। ডাক্তার চৌধুরী সব দেখলেন, কোনো কথা বললেন না, গুম হয়ে রইলেন। তারপর দোতলার খালি কেবিনটাতে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। শুধু বললেন, আমায় কেউ বিরক্ত করো না, আমি এখন একটু ঘুমোবো। 4 নম্বর কেবিন এটি। এই কেবিনটি ডাক্তার চৌধুরীর খুব প্রিয় ছিল, খুব যত্ন করে তৈরি করিয়েছিলেন। সুন্দর খাট, ড্রেসিং টেবিল, অ্যাটাচড বাথ, জানলা দিয়ে বাগান দেখা যায়, পেছনে এক টুকরো ব্যালকনিও আছে। এই কেবিনের ভাড়া ছিল 400 টাকা। কলকাতা থেকে ভিআইপিরা এই কেবিনে এসে ভর্তি হতেন ডাক্তার চৌধুরীর আন্ডারে। একবার তো এক মন্ত্রীও ছিলেন। ডাক্তার চৌধুরী একদিন আমার সামনেই বীণাকে বলেছিলেন, আমি অসুস্থ হয়ে পড়লে আমাকে ওই 4 নম্বর কেবিনেই রেখো। জানো, ওই কেবিনে থাকলেই লোকের অসুখ সেরে যায়। আচ্ছা, তখন দেখা যাবে, এখন চুপ করো তো। সেই 4 নম্বর কেবিন। কেবিনে ঢুকে ডাক্তার চৌধুরী দরজা বন্ধ করে দিলেন। নার্সিং হোম প্রায় তখন বন্ধ হওয়ার মুখে। প্রচুর দেনা, কর্মচারীদের বেতন বাকি পড়েছে। বিনা পাগলের মতো এদিক ওদিক ঘুরছেন। দুপুরবেলা খাবার জন্য ডাকতে 4 নম্বর কেবিনের ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না।
অনেকক্ষণ ধাক্কাধাক্কি করেও যখন দরজা খুলল না, তখন দরজা ভেঙে ফেলা হলো। যা দেখা গেল তা দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না। সিলিংয়ের ওপর থেকে ফাঁস বাঁধা ডাক্তার চৌধুরীর দেহটি ঝুলছে। ডাক্তার চৌধুরীর মৃত্যুর পর বীণা চৌধুরী বললেন, আমি আর নার্সিং হোম চালাবো না বারিনবাবু। বলুন। আপনি যদি নার্সিং হোমের দায়িত্ব নেন তাহলে চালাতে পারেন। কিন্তু ম্যাডাম, আমাকে মাস গেলে একটা টাকা ধরে দিলেই হবে। আর অরিন্দমের সঙ্গেও আপনি আলাদাভাবে একটু কথা বলুন। অরিন্দম কি শর্ত দেয় দেখুন। ম্যাডাম, এই নার্সিংহোম আবার পুরোদমে চালু করতে গেলে অন্তত 40-50 হাজার টাকা তো দরকার। তাছাড়া ডাক্তার চৌধুরীর জন্যই তো নার্সিংহোম চলতো। তিনি ছেড়ে দেওয়ার পর থেকেই নার্সিংহোমের এই দুরবস্থা। এখন কেউ আসবে না। আমাকে এই বয়সে এত বড় দায়িত্বের মধ্যে জড়াচ্ছেন কেন ম্যাডাম? কি বলি বলুন তো। এক কাজ করুন, তাহলে অরিন্দমকে একটু বলুন, তিনি যদি পুরো নার্সিং হোম নিয়ে নিতে চান নিতে পারেন। আমাকে কিছু টাকা দিলেই আমার অংশ আমি ছেড়ে দেব। আচ্ছা ম্যাডাম, আমি দেখি ডক্টর সেনের সাথে কথা বলে। আমি গিয়ে ডাক্তার অরিন্দম সেনকে বলতেই তিনি বললেন, নার্সিংহোম চলবে, যা টাকা লাগে আমি দেব। আপনি দায়িত্ব নিয়ে চালান। আমি ডক্টর রায়ের সঙ্গে কথা বলছি। উনি মেডিসিনের প্রফেসর ছিলেন, রিটায়ার করেছেন, তবে ভালো চিকিৎসক। আরও ভালো ভালো চিকিৎসকদের আমি নিয়ে আসার ব্যবস্থা করছি। বিনা খুব শক পেয়েছে, স্বাভাবিক। সে যদি নার্সিংহোমে না আসতে চায় তাকে জোর করবেন না। তাকে মাসে মাসে 5,000 টাকা বাড়িতে পাঠিয়ে দেবো না হয়। ঠিক আছে স্যার। মাসখানেকের মধ্যেই আবার শুরু করলাম নার্সিংহোম। ভিড় না হলেও কিছু কিছু করে রোগী আসতে শুরু করলো। কিন্তু ওই দুর্ঘটনার পর 4 নম্বর কেবিনটি আমরা বন্ধই রেখে দিয়েছিলাম। একদিন নার্সিংহোমে সব কটি বেড ভর্তি। বেশ কয়েকদিন ধরে এমন ভিড় হচ্ছে, একটা বেডও ফাঁকা যাচ্ছে না। রাত 11টার সময় এক মরণাপন্ন হার্টের রোগী এসে হাজির। সাংঘাতিক স্ট্রোক হয়েছে। রোগীর সঙ্গে ওর স্ত্রীও এসেছেন। রিক্সা ভ্যানে করে রোগীকে নিয়ে এসেছেন। রোগীর চেহারা দেখে মনে হলো ভীষণ গরিব। শুনলাম ট্রেনে হকারি করেন। সন্ধেবেলায় স্ট্রোক হয়েছে, বাড়িতেই রেখে দিয়েছিলেন। শেষে প্রতিবেশীদের পরামর্শে এখানে নিয়ে এসেছেন। হাসপাতালে নিয়ে যাওয়ার মতো লোকবল, অর্থবল কিছুই ওনাদের নেই। প্রথমেই আমি না করে দিয়েছিলাম, কিন্তু রোগীর স্ত্রী শুনলেন না। আমাকে কাকুতি মিনতি করতে লাগলেন। তা মেট্রন চন্দ্রিমা তখন বলল, স্যার, 4 নম্বর কেবিনটা খুলে দিলে হয় না? 4 নম্বর কেবিন? হ্যাঁ, 4 নম্বর কেবিন। কিন্তু আজ রাতে তো ডাক্তারবাবুরাও কেউ নেই, সিরিয়াস পেশেন্ট কেউ নেই বলে সবাই চলে গেছে। নাইট শিফটে একজন থাকেন, তার বাড়িতে আজকে বিয়ে বাড়ি, তিনি আসেননি। এই অবস্থায় মরণাপন্ন রোগীকে রেখে কি বিপদে পড়ব বলুন তো? কিন্তু ভদ্রমহিলা তো কোনো কথা শুনছেন না। যে রিক্সা রোগীকে নিয়ে এসেছিল সেটাও চলে গেছে। বারান্দায় রোগীকে শুয়ে রাখা হয়েছে। এখনই অক্সিজেনের ব্যবস্থা না করলে রোগীকে কিন্তু বাঁচানো যাবে না স্যার। ঠিক আছে, তাহলে আপাতত খুলেই দিন। চন্দ্রিমা আর দেরি না করে 4 নম্বর কেবিন খুলে দিল। ডাক্তার চৌধুরী মারা যাওয়ার পর এই কেবিন আর কোনো দিন খোলা হয়নি। ঘরে ধুলো জমেছে, বুটকা গন্ধ। তবে খাট বিছানা ঠিক তেমনই আছে। এসি মেশিনও চালিয়ে দেখা গেল চলছে। লোকটি বিনা পয়সার রোগী 400 টাকার কেবিনে সহজেই ঢুকে গেল। হাতের কাছে যা ওষুধ ছিল তাই দিয়ে দিল চন্দ্রিমা। ভাগ্যিস অক্সিজেন সিলিন্ডার ছিল, সেটা বয়ে আনা হলো।
তারপর নল নাকে দিয়ে চন্দ্রিমা রোগীর স্ত্রীকে বলল, শোনো, তুমি বাইরে থাকো, আমরা আমাদের ডিউটি রুমে আছি। রাতে আর তেমন কিছু করার নেই, তুমি বাইরেই থেকো। আর আপনি চলে যান সরকারদা, রোগীর আর কিছু করার নেই। খুব সন্দেহ আছে রাতটা টিকবে কিনা। দেখো একটু কেয়ারে রেখো। পরদিন সকালবেলা চন্দ্রিমা খুব দুরু দুরু বুকে রোগী দেখতে গিয়ে তো অবাক। দেখলো রোগী কথা বলছে, আর তার শিয়রে বসে কপালে হাত বুলিয়ে দিচ্ছে রোগীর স্ত্রী। কেমন আছে রোগী? এই তো দেখছেন, রাতের বেলা ডাক্তারবাবু না এলেও বাঁচত কিনা সন্দেহ। ডাক্তারবাবু? কোন ডাক্তারবাবুর কথা বলছো? আমি তো চিনি নে দিদিমণি। আমার ঘুম ছিল, হঠাৎ ওই ঘুম ভাঙতে এক ডাক্তারবাবু দেখি ওর পাশে বসে ইঞ্জেকশন দিচ্ছে। আমি ঘরে ঢুকতে যাচ্ছিলাম, কিন্তু উনি আমায় ইশারায় বারণ করলেন। তারপর দেখি সেই ডাক্তারবাবু গায়ে হাত বুলে দিচ্ছেন। সাক্ষাৎ ভগবান! কিরকম দেখতে বলো তো ডাক্তারবাবুকে? ওই তো খুব ফর্সা, মোটা মতো। আমি তো বাইরে বসে রইলুম। ভোরবেলা আবার ঘরে গিয়ে দেখি ডাক্তারবাবু তো নেই। কখন চলে কোন ফাঁকে তিনি বেরিয়ে গেছেন কে জানে। দেখি আমার স্বামী আমাকে আস্তে আস্তে করে ডাকছে। আমিও শুনে বিশ্বাস করতে পারলাম না। চন্দ্রিমাকে বললাম, বুঝলে, এই কথা কাউকে বলো না। ওই পেশেন্ট ঘুমের ঘরে ভুল কিছু দেখে থাকতে পারে। হয়তো ওটা ওর ইলিউশন। অনেক সময় ঘুমের ঘরে লোকে এমন কিছু দেখে, তো কাউকে কিছু বলার দরকার নেই, বুঝলে। আমরা তাহলে কিন্তু একটা কাজ করতে পারি স্যার। কি বলো? আর একজন ডাইং পেশেন্টকে যদি ওই কেবিনে এনে রাখি, তারপরে দেখি সে অমনি সেরে উঠে কিনা। মন্দ বলনি তো, করো। 3 দিন পর একটা সুযোগ জুটে গেল। সন্ধ্যাবেলা অগ্নিদগ্ধ এক মহিলা এলেন। প্রায় 80% বার্ন, বাঁচানো মুশকিল। এবারের রোগীর আত্মীয় স্বজনদের অবস্থা সচ্ছল, তাই কেবিন অফার করায় তারা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। শুধু বললাম, রোগীর ঘরে রাত 10টার পর কেউ থাকবে না। না না না, ঠিক আছে। আত্মীয় বলতে রোগীর স্বামী নিজেই এসেছিলেন। তাকে আমি বললাম, আপনি বারান্দায় শুয়ে থাকতে পারেন। আচ্ছা আচ্ছা ডাক্তারবাবু, ঠিক আছে। পরদিন সকালে আমি চন্দ্রিমার সাথে 4 নম্বর কেবিনে গিয়ে দেখি রোগিনী ঘুমাচ্ছেন। তার মুখের অবস্থা খুব স্বাভাবিক। ওনার স্বামী আমাদের বললেন, ডাক্তারবাবুর কাছে আমি খুব কৃতজ্ঞ। কাল সারা রাত তিনি যা করেছেন আমার স্ত্রীর জন্য, আমি তো বলে বোঝাতে পারবো না। আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো তার কাছে। বলেন কি? তখন তো গভীর রাত। আমার স্ত্রী যন্ত্রণায় প্রচন্ড কাতরাচ্ছিলেন। তার ঘুম ভেঙে গিয়েছিল। তিনি কিছুতেই যন্ত্রণায় একদম সহ্য করতে পারছিলেন না, কাতরাচ্ছিলেন অহরহ। আমি উঠে গিয়ে দেখি এক ডাক্তারবাবু, বর্ষা, মোটা গরম হবে, গায়ে খয়েরি রঙের শার্ট পরা, আমার স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। প্রথমে আমি ভেবেছিলাম ও অন্য লোক। আমি চিৎকার করে উঠতে যাচ্ছিলাম, কিন্তু ডাক্তারবাবু ইঙ্গিতে চুপ করতে বলে তার স্টেথোটা দেখালেন আমাকে। তারপর না একটা ইনজেকশন দিতে আমার স্ত্রী ঘুমিয়ে পড়লেন। এরপর কোনো কথা না বলে ডাক্তারবাবু ঘর ছেড়ে ধীরে ধীরে বারান্দা দিয়ে কোথায় যেন নেমে গেলেন।
আমার ও চন্দ্রিমার এবার বিশ্বাস বদ্ধমূল হলো। আমি বুঝতে পারলাম ডাক্তার চৌধুরী প্রেত লোকে বাস করে এখনো তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। বোম্বাইয়ে মিস্টার কেনি বলে এক ভদ্রলোকের কথা মনে পড়ল। তিনিও প্রেতের সাহায্যে এইভাবেই অশরীরী আত্মাদের দিয়ে অসুখ সারান। আমি চন্দ্রিমাকে বললাম, বুঝলে, এ কথা কাউকে বলো না। কি বলুন তো স্যার? ডক্টর চৌধুরীকে দিয়েই আমাদের ভাগ্য ফেরাতে চাই। এখন থেকে দুরারোগ্য যে সমস্ত কেস আসবে 2 দিন করে এই 4 নম্বর কেবিনে রাখবে তো। ওকে স্যার। তাই করতে লাগলাম আমরা। খুব কৌশলে দুরারোগ্য রোগীদের 4 নম্বর কেবিনে এনে রাখতে লাগলাম। কিছুদিন পর তারা সম্পূর্ণ নিরাময় হয়ে ফিরে যেতে লাগলো। অবশ্য আমরা আর কোনো রোগীর আত্মীয় স্বজন বা নার্সকে রাতে 4 নম্বর কেবিনের সামনে থাকতে দিতাম না। দুরারোগ্য ব্যাধি থেকে একের পর এক রোগী সেরে ওঠায় মেডিসিনের ডক্টর রায়ের খুব নাম হয়ে গেল, কারণ তার আন্ডারেই সব রোগী অ্যাডমিশন হয়। ডাক্তার রায় এর কিচ্ছু জানতেন না। তার ধারণা হলো তিনিই সবাইকে সারাচ্ছেন। এর মধ্যে ডাক্তার অরিন্দম সেন গুরুতর অসুস্থ। ডাক্তার রায় তার চিকিৎসা করছিলেন, তবে বাড়িতে রেখে, কারণ ডাক্তার সেন কোনো হাসপাতালে ভর্তি হতে চাননি। আমি রোজ তাকে একবার করে বিকেলে দেখতে যেতাম। একদিন আমাকে ডাক্তার সেন বললেন, বারিনবাবু, ডক্টর রায় উপশম নার্সিংহোমে একেবারে ধন্বন্তরী বলে পরিচিত। এত নাম ডাক তার, কত কঠিন কঠিন ব্যাধি একেবারে সারিয়ে দিলেন। অথচ আমার এই জ্বর আজ 10 হয়ে গেল, না না, তিনি কমাতে পারলেন না। কি ব্যাপার বলুন তো? স্যার, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ, বলুন না, বলুন। বিশ্বাস করা না করা সব আপনার ব্যাপার। এতদিন ডাক্তার রায় রোগ নিরাময় করছেন বলে যা শুনে এসেছেন সব ভুল। হ্যাঁ? হ্যাঁ, আসল চিকিৎসা কে করছেন জানেন? কে? ডাক্তার চৌধুরী। হোয়াট? আমি সমস্ত ঘটনা ডাক্তার সেনকে তখন খুলে বললাম। ডাক্তার সেনের মুখে অবিশ্বাসের হাসি ফুটে উঠল। তিনি বললেন, আপনি কি আমাকে ডাক্তার হয়ে এই আজগুবি কথায় বিশ্বাস করতে বলেন? ভাগ্যিস ভাগ্যিস আমাকে যা বলেছেন। কাউকে খবরদার এসব কথা বলবেন না। স্যার, আমাকে প্রত্যেকটি রোগী একই কথা বলেছেন। আরে, গভীর রাতে যে চিকিৎসকটি আসেন তিনি আর কেউ নন, ডাক্তার সত্যব্রত চৌধুরী। ডক্টর চৌধুরী? হ্যাঁ, রোগীরা কেউ ডাক্তার চৌধুরীকে চেনে না, তার আত্মহত্যার খবরও জানে না। তারা তাকে জীবিত চিকিৎসক বলেই মনে করে, জানেন? আরে, আমার অ্যাবসার্ড! আপনি একজন ডাক্তারকে এইসব বুজরুকি বিশ্বাস করতে বলেন? স্যার শুনুন স্যার। আরে ছাড়ুন। ঠিক আছে, আপনি যখন এত দায়িত্ব নিয়ে বলছেন, এই নার্সিংহোমে এত বছর আছেন, বয়স্ক মানুষ, এক্সপিরিয়েন্সড, তাহলে এক কাজ করা যায়। বলুন স্যার। আমি একবার দেখতে চাই সত্যকে। আমাকে তোমরা 4 নম্বর কেবিনে নিয়ে চলো। স্যার, আপনার যাওয়াটা কি ঠিক হবে? কেন নয়? ও, আমাকে পাঠালে তোমাদের বুজরুকি বুঝি ধরা পড়ে যাবে না? না, ঠিক তা নয় স্যার। তবে কি তবে? আপনার তো তিনি বন্ধু ছিলেন। হ্যাঁ। আপনার সামনে তিনি আসবেন কিনা তা কি করে বলবো বলুন তো? যদি না আসেন? যদি না আসেন তাহলে তোমাদেরই বুজরুকি প্রমাণিত হবে। আমাকে তোমরা আজকেই নিয়ে চলো। কি করব বুঝতে না পেরে
চন্দ্রিমার সঙ্গে পরামর্শ করলুম। সে বলল, উফ, আপনার তো সমস্ত ব্যাপারটা ফাঁস করে দেওয়াই অন্যায় হয়েছে স্যার। এখন তো আর কোনো উপায় নেই। আসলে মালিক বলে কথা, উনি যখন জেদ ধরেছেন তখন তো নিয়ে আসতেই হবে। শুনুন, আগামীকাল 4 নম্বর কেবিন খালি হয়ে যাচ্ছে। তাই? হ্যাঁ, আর আগামীকালই ডক্টর চৌধুরীর মৃত্যুর 2 বছর পূর্ণ হচ্ছে। দেখতে দেখতে 2 বছর হয়ে গেল না? কিন্তু আমি ভাবছি একটা কথা, এ কথা আমি কখনো কাউকে বলিনি স্যার। ভাবছি আর চেপে রাখা উচিত হবে কিনা। কি কথা চন্দ্রিমা? আপনাকে বলবো স্যার, কিন্তু কালকের রাতটুকু সময় দিন, দেখি ডক্টর সেন কীরকম থাকেন। চন্দ্রিমা কি একটা বলতে চায়, কিন্তু আমি জানি ও এমন চাপা স্বভাবের মেয়ে যে ও যদি স্বেচ্ছায় কিছু না বলে তাহলে ওকে দিয়ে কিছুতেই বলানো যাবে না। এক রুদ্ধশ্বাস নাটকের শেষ অঙ্কের জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু নাটকের শেষ দৃশ্য যে এমন করুণ হবে তা বুঝতে পারিনি। পরদিন সকালে ডাক্তার সেনকে নিয়ে ভর্তি করা হলো 4 নম্বর কেবিনে। আমি চন্দ্রিমাকে বললাম, ডাক্তার সেনকে তুমি পার্সোনালি অ্যাটেন্ড করবে, অর্থাৎ আজ রাতে কিন্তু তুমি ডিউটিতে থাকবে, বুঝলে? কিন্তু ডক্টর সেন তো বলে দিয়েছেন। আমার কোনো অ্যাটেন্ডেন্টের প্রয়োজন নেই। তা বলুন, যদিও উনি মালিক, তবু হাসপাতাল চলবে হাসপাতালের নিয়মনীতি মেনেই। আর আমিও আজ রাতে আমার অফিসে থাকব। জানো তো, আমিও বিরাট একটা অমঙ্গলের আশঙ্কা করছি। বলা যায় না কি হয়। স্যার। তুমিও সাবধানে থেকো। সেদিন রাত্রি চন্দ্রিমাকে সব বুঝিয়ে দিয়ে আমি আমার অফিস ঘরে একটা বই নিয়ে বসলাম। ঘড়িতে 1টা বাজল, তারপর 2টো, 3টে। কোথা থেকে রাতের আয়ু যে ফুরিয়ে যাচ্ছে বুঝতে পারলাম না। হঠাৎ চন্দ্রিমা হাঁফাতে হাঁপাতে এসে হাজির। স্যার, কি- স্যার, কি হলো? তাড়াতাড়ি আসুন। কি হয়েছে? ডক্টর সেনের কি হলো? ধস্তাধস্তি আর চিৎকার চেঁচামেচি কানে আসছে। দরজা ভেতর থেকে বন্ধ। সে কি? হ্যাঁ, মনে হচ্ছে কোনো চোর বোধহয় ওর ঘরে ঢুকে পড়েছে। চলো চলো আপনি তাড়াতাড়ি আসুন। চলো চলো চলো। ছুটলাম। ইতিমধ্যে নার্সিংহোমের নাইট ডিউটি সিস্টাররা এসে জড়ো হয়েছে। নাইট গার্ড রঘু সিং আর সুরিন্দর তেওয়ারি এসে হাজির হয়েছে, কিন্তু কেবিনের ভেতর থেকে আর কোনো আওয়াজ কানে আসছে না। তাড়াতাড়ি দরজা ভেঙে ভেতরে ঢোকা হলো। সারা খাট লণ্ডভণ্ড। ডাক্তার সেনের অচেতন দেহ মেঝেয় পড়ে আছে। তার জ্ঞান নেই, তবে নাড়ি সচল, নিঃশ্বাসও পড়ছে। সকালের দিকে কিছুক্ষণের জন্য জ্ঞান ফিরল ডাক্তার সেনের। তিনি ইঙ্গিতে আমায় ডাকলেন। কি হয়েছিল স্যার? এখন কেমন বোধ করছেন? কি হয়েছে স্যার? আমি আর বাঁচব না বাবু। মরার আগে একটা কথা জানিয়ে যাই। কি কথা স্যার? ডক্টর চৌধুরীর গবেষণা যাতে না হয় তার জন্য তার ইঁদুরগুলোকে আমি খাঁচা থেকে বের করে দিয়েছিলাম। সে কি? বিনা নয়, প্রকৃত দোষী আমি। সত্যব্রত এটা জানতে পেরেছিল, আর জানতে পেরে আমার ওপর প্রতিশোধ নিতে এসেছিল আজ। কি বলছেন স্যার? তার সেই আঘাত আমি সহ্য করতে পারিনি। দেখো তার হাতে দাগ
এখনো আমার বলায় আমি ভালো করে কথা বলতে পারছি না। স্যার একটু শান্ত হন স্যার। স্যার চন্দ্রিমা, চন্দ্রিমা, ডক্টর রায়কে ডাকো। স্যার কেমন করছেন? ডাক্তার সেন সেদিন রাতে মারা গেলেন। 4 নম্বর কেবিন সেই থেকে আবার বন্ধ হয়ে গেল। হাসপাতালের ব্যবসা কমে গেছে, তা কমুক, কিন্তু 4 নম্বর কেবিন আর কোনো দিন খোলা হবে না। শুনছিলেন গল্প 4 নম্বর কেবিন। রচনা ডক্টর পার্থ চট্টোপাধ্যায়। এই গল্পের বিভিন্ন চরিত্রে যারা কণ্ঠদান করেছেন তারা হলেন বারিন সরকার, অরূপ, ডক্টর চৌধুরী, সঞ্জয়, রোগিণীর স্বামী এবং ডক্টর সেন, সুদীপ্ত, বীণা, চন্দ্রিমা এবং রোগীর স্ত্রীর ভূমিকায় সুমিতা। গল্পের সম্পাদনা অরূপ দাস, মিউজিক এবং স্পেশাল এফেক্টস নিলয় ঘোষ।